আসসালামু আলাইকুম। জাস্ট এনার্জি নিউজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি শামীম জাহাঙ্গীর। আজ আমাদের মাঝে বিশেষ সাক্ষাৎকারে আছেন ক্যাবের এনার্জি অ্যাডভাইজার প্রফেসর এম শামসুল আলম, যিনি বিদ্যুৎ ও জ্বালানি সেক্টরের পলিসি এবং এই সেক্টরে ভোক্তার প্রভাব নিয়ে কাজ করছেন ৩৫ বছর যাবৎ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি জাস্ট এনার্জি নিউজের পক্ষ থেকে। আপনি ভোক্তার দৃষ্টিভঙ্গি থেকে বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি সেক্টরকে কিভাবে মূল্যায়ন করবেন? মূল্যায়নটা একটু পেছন দিক থেকে ফিরে তাকাতে হবে। সেটা হচ্ছে ৯০ দশকের কথা যদি আমরা স্মরণ করি, তাহলে তখন এটা সেবা খাত থেকে বাণিজ্যিক খাত হিসেবে এটা ব্যক্তি খাত বিনিয়োগে উন্নয়নের নীতি সরকার গ্রহণ করে এবং সেটা নিয়ে জনমত তৈরি করার বিষয়টি গুরুত্ব পায়। প্রাইভেটাইজেশন বোর্ডের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো সরকার থেকে বেসরকারি খাতে রূপান্তর করার কাজটি শুরু হয় তখন থেকে, এবং শেয়ার বিক্রি করার মাধ্যমে দেখা যাচ্ছে যে কোম্পানি হয়ে গেল, ডিপিটিসি ভেঙে দেশকো শেয়ার বিক্রি হলো, পিজিসিকে শেয়ার বিক্রি হলো, পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ার বিক্রি হলো, গ্যাস ট্রান্সমিশন কোম্পানির শেয়ার বিক্রি হলো, তিতাসের শেয়ার বিক্রি হলো। কিন্তু সেই শেয়ার বিক্রির টাকাটা কোথায় গেল? এই সেক্টরের বিনিয়োগ বৃদ্ধি করার জন্য তখন শেয়ার বিক্রি হয়েছিল, কিন্তু এই বিনিয়োগটা কোথায় হলো তার কিন্তু দিশে পাওয়া গেল না। এবং কারা এই শেয়ার কত দামে কিনলো সেটা কোনোদিন জনগণ জানতে পারলো না। এটা কিন্তু জনগণেরই সম্ভব। এইসব ঘটনাগুলো ২০০৩ সালের আশেপাশের সময় ঘটেছে। এটা আপনাকে প্রথম খেয়াল রাখতে হবে। এবং সরকার, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, আপনার বিপিসি, পেট্রোবাংলা, পিডিবি, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো ভেঙে সঞ্চালন, বিতরণ, জেনারেশন কোম্পানি পিডিবিতে হয়ে গেল। ওদিকে গ্যাস অনুসন্ধান, গ্যাস উৎপাদন, কয়লা উৎপাদন অনুসন্ধানের সমস্ত কোম্পানি হয়ে গেল। সরকারও ব্যবসায়ী হয়ে গেল। সরকার জনগণের কাছ থেকে একদিকে কর আদায় করতে চাইল বা কর আদায় করে যাচ্ছিল, এবং অন্যদিকে সে মুনাফা, একদিকে ডিভিডেন্ড নিচ্ছে কোম্পানিগুলো আলাদা পৃথক সত্তা হিসেবে। নিজের কোম্পানির কাছ থেকে নিজে তো মানুষ ডিভিডেন্ড সরকার হিসেবে নেওয়ার কথা না, বা নেওয়ার প্রশ্নটা এটা স্বাভাবিক বলে মনে হয়নি কাজ বা গণ্য করা যায়নি। কিন্তু পাশাপাশি আবার মুনাফাও নিয়েছে, কোম্পানিগুলো মুনাফা নিয়েছে। কোম্পানিগুলো ভেঙে ভেঙে এখন প্রায় ৭৫টা কোম্পানিতে পরিণত হয়েছে। কোম্পানির পরিচালকরা ব্যক্তি খাত কোম্পানির পরিচালকদের মতোই সুযোগ সুবিধা নিয়েছে, সিটিং অ্যালাউন্স নিয়েছে। সেই সিটিং অ্যালাউন্স নেওয়ার জন্য, বেশি বেশি নেওয়ার জন্য বছরে ২৪টা ৩০টা পর্যন্ত মিটিং দেখিয়েছে, যে সমস্ত মিটিংয়ের এই খাত উন্নয়ন পরিচালনার ক্ষেত্রে কোনো ভূমিকা ছিল না, কোনো ইম্প্যাক্ট রাখতে পারেনি। এসবের নামেই বলা হয়েছে উন্নয়ন, কিন্তু এইভাবে ব্যয় বৃদ্ধি পেয়েছে। এই ব্যয় বৃদ্ধির টেরিফের সমন্বয় হয়ে টেরিফ বৃদ্ধি করেছে, এবং যত টেরিফ বৃদ্ধি হয়েছে সরকারের আয় তত বেড়েছে, সরকারি কোম্পানিগুলোর মুনাফা তত বেড়েছে। বেসরকারি কোম্পানির উপরেও আপস্ট্রিম রেগুলেটর হিসেবে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। সরকারের মন্ত্রণালয় বলেন, বিপিসি বলেন, যে সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থা যাদেরকে তাদের আমব্রেলায় তাদেরকে প্রশাসনিক নিয়ন্ত্রণে থাকার কথা, তারা তাদের উপরে কোনো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করেনি বা তাদের নিয়ন্ত্রণ। যৌথ মালিকানায় যে সমস্ত কোম্পানি তৈরি করেছে, সরকারি কোম্পানিগুলো তো বটেই, ওই সমস্ত কোম্পানিকে দেদার দুর্নীতি করতে, অর্থ আত্মসাৎ করতে সরকারের মন্ত্রণালয় থেকে এই সমস্ত সংস্থাগুলো, পেট্রোবাংলায় বলেন, বিপিসি বলেন, তাদেরকে সহযোগিতা করেছে। এইভাবে দুর্নীতির প্রসার ঘটেছে, এইভাবে সুশাসনের বিপর্যয় ঘটেছে, এইভাবে লুণ্ঠন স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়েছে। এবং ২০১০ সালে এসে আইনগত কাঠামোর আওতায় লুণ্ঠন সুপ্রতিষ্ঠিত করতে যে দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ আইন করা হয়েছে, তখন বলা হচ্ছে অলরেডি রেন্টাল পাওয়ার প্ল্যান্টেশন হয়ে গেছে, দ্রুত বিদ্যুৎ সরবরাহ করার জন্য আমরা আপত্তি তুলেছিলাম এবং গণশুনানিতে প্রমাণ করেছিলাম
যে টাকা দেওয়া হয়েছে বেসরকারি খাতকে লোন হিসেবে সরকার দিয়েছে, সেই টাকা বিদ্যুৎ খাতকে অর্থাৎ পিডিবিকে যদি দেওয়া হতো, তাহলে পিডিবি এর থেকে অনেক কম দামে বিদ্যুৎ সরবরাহ করতে পারতো, উৎপাদন ক্ষমতা বাড়াতে পারত। উৎপাদন ক্ষমতা বাড়ানোর সময় দেখা গেল যে গ্যাস সরবরাহ নিশ্চিত নেই, কয়লা সরবরাহ নিশ্চিত নেই, তেল সরবরাহ করার মতো আর্থিক সামর্থ্য জাতির নেই। তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করলে যে উৎপাদন ব্যয় করবে, সেই উৎপাদন ব্যয় সমন্বয় করলে যে টেরিফ হবে, সেই টেরিফ অথবা সাবসিডি কোনোটাই সরকারের বা জনগণের দেওয়ার ক্ষমতা নেই। তারপরেও উৎপাদন ক্ষমতা দেদারসে বৃদ্ধি করে গেছে, জ্বালানি সরবরাহ নিশ্চিত না থাকা সত্ত্বেও, নিশ্চিত না করে এই উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে এখন 50%-এর বেশি উৎপাদন ক্ষমতা সারপ্লাস হয়ে গেছে, যেগুলো বিদ্যুৎ উৎপাদন একদিকে চাহিদা নেই, অন্যদিকে জ্বালানি সরবরাহ চাহিদা মতো করতে পারার সক্ষমতা নেই। এই দুই দ্বিবিধি সংকটের কারণে আজকে আপনার জ্বালানি না থাকার কারণে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না, বসিয়ে বসিয়ে তেল, তরল জ্বালানি, এলএনজি সরবরাহ না করতে পারার কারণে বসিয়ে এই সমস্ত বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে ক্যাপাসিটি পেমেন্ট দেওয়া হয়েছে। এখন শোনা যাচ্ছে যে ৬২,০০০ কোটি টাকা ঘাটতি পড়েছে। এখন সরকার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, নতুন সরকার আসবে। এই ঘাটতি সমন্বয়ের জন্য আমরা বলেছিলাম যে লুণ্ঠনমূলক ব্যয় যে সমন্বয় হয়ে 15 বছরে যে টেরিফ বৃদ্ধি হয়েছে, সেই টেরিফকে সমন্বয় করলে মিনিমাম 4 টাকা কমিয়ে আনা সম্ভব পার ইউনিট বিদ্যুতে। আমরা হিসাব করে দেখেছিলাম 40,০০০ কোটি টাকা, তখন 40,০০০ কোটি টাকা 2022 সালে ঘাটতি ছিল না, তখন 30-32,000 কোটি টাকা ঘাটতি ছিল। 35 থেকে 40,000 কোটি টাকা ঘাটতি সমন্বয়ের আমরা হিসাব দেখিয়েছিলাম। রেগুলেটরি কমিশন সেটা উপেক্ষা করে সে দফায় দফায় মূল্য বৃদ্ধি করে কৃত্রিম ঘাটতি সমন্বয় করেছে। যে ঘাটতি দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ আইনের আওতায় ঘাটতি সৃষ্টি করা হয়েছে অন্যায্যভাবে, অযৌক্তিকভাবে এবং লুণ্ঠনের ক্ষেত্র তৈরি করার জন্য। যখন সেটা দ্রুত সমন্বয় করে টেরিফ থেকে আনা যাচ্ছে না, সরকারের উপর চাপ বাড়াচ্ছে, তখন বিআরসি আইন পরিবর্তন টেরিফ নির্ধারণের ক্ষমতা সরকার নিয়ে তারা বছরে 3 বার করে দাম বাড়াবে এবং 4 বছরের মধ্যে তারা তখনকার সময়ে 4 টাকা ঘাটতি ছিল বা 6 টাকা ঘাটতি ছিল, সেগুলো তারা সমন্বয় করবে। 3 বছরের মধ্যেই সরকার ভর্তুকি তুলে নেবে বললো। আইএমএফ চাপ দিয়েছে, কিন্তু মূল্য বাড়িয়ে ঘাটতি সমন্বয় করতে হবে এমন কথা তো বলেনি। আমরা তখন বলেছি যে আপনারা মূল্য কমানোর জন্য এই যে লুণ্ঠনমূলক ব্যয় এবং মুনাফা, এইটা মুক্ত করেন, এইটা কমান, এইটার জন্য পাওয়ার পারচেজ এগ্রিমেন্টগুলো রিভিউ করেন। আমরা দেখালাম যে পৃথিবীর কোথায় আছে যে রেট অফ রিটার্ন, তারপরে ইকুইটি মানির উপরে ইন্টারেস্ট 18% দেওয়া হয়, যেখানে সরকারের ইন্টারেস্ট হচ্ছে 6%, বিআরসি রেট অফ রিটার্ন হচ্ছে 8%-এর কাছাকাছি, 7%-এর কাছাকাছি, সেখানে 3 গুণ 18% দেওয়া হয়েছে। এই 18% যদি 6%-এ নামিয়ে নিয়ে আসে, তাহলেই যত হাজার কোটি টাকা সেভ হয়। কল্পনা করা যায় না যে কত হাজার কোটি টাকা শুধুমাত্র মুনাফার নামে লুট নিয়ে গেছে। সরকার 2 বার করে নিয়েছে, এলএনজির উপরে ভ্যাট নিয়েছে। এই সমস্ত ভাবে যে সরকার যত দাম বেড়েছে, সরকারের রাজস্ব তত বেড়েছে। সরকারের অ্যাডভান্স ইনকাম ট্যাক্স নিয়েছে, ইনকাম ট্যাক্স নেওয়ার কথা কোম্পানিদের প্রফিট থেকে, সেটা নিয়েছে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বলতে কর্পোরেট ট্যাক্স, সেটা নিয়েছে জনগণের কাছ থেকে টেরিফে সমন্বয় করে। তো এইভাবে যেসব মূল্য বৃদ্ধির আলামত তৈরি করেছে, টেরিফ বৃদ্ধি পেয়েছে, উৎপাদন ব্যয় বৃদ্ধি পেয়েছে, জীবনযাত্রা ব্যয় বৃদ্ধি করেছে, মানুষের আয় করার পারচেজিং পাওয়ার কমে গেছে, মানুষ আয় অক্ষম হয়ে গেছে। 80% মানুষ সাধারণ মানুষ হচ্ছে নিম্ন আয়ের মানুষ। তারা এই নির্যাতনের মধ্য দিয়ে শুধুমাত্র বলতে পারেন জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে এই অসহনীয় পরিস্থিতি, বাজার মূল্যস্ফীতি সৃষ্টি হয়েছে প্রায় 60%-এর অধিক। তাহলে সেই জায়গাটায় আমরা এই সরকারের আমলে প্রত্যাশা করেছিলাম যে পরিবর্তিত পরিস্থিতিতে আইন বাতিল হবে, রেগুলেটরি কমিশনে ফিরে আসবে, রেগুলেটরি কমিশনের আইন সংস্কার করা হবে, সেটাকে স্ট্রেংথেন করা হবে, ভোক্তাদের অংশগ্রহণ অর্থবহ করা হবে, সেটাকে নামমাত্র
অংশগ্রহণ দেখিয়ে মূল্যবৃদ্ধির অজুহাতটা বৈধ করার মানে একটা প্রহসনের নাটক করা হবে না, কিন্তু দেখা গেল যে উত্তর সেই 40,000 কোটি টাকার ঘাটতি বেড়ে 42,000 কোটি টাকা 62,000 কোটি টাকায় চলে গেল। এবং দেখা গেল যে জ্বালানি সরবরাহ বাড়াতে যে তেল সরবরাহ বাড়ালো, যেখানে 22 সালের মে মাস থেকে 10%-এর নিচে তরল জ্বালানি সরবরাহ অর্থাৎ 42টা পাওয়ার প্ল্যান্ট ফার্নেস অয়েল দিয়ে চালাতে হতো, ফার্নেস অয়েল আমদানি করা হয়নি, ড্রাস্টিক্যালি কমে গেছে এবং বিদ্যুৎ উৎপাদন কমছে এবং তাদেরকে বসায় ক্যাপাসিটি কমিয়ে দিয়েছে প্রায় 20,000 কোটি টাকার উপরে বছরে। ক্যাব মামলা করেছেন, এইগুলোর সব বেসরকারি এই যে দ্রুত বিদ্যুৎ সাপ্লাই সরবরাহ, দ্রুত সরবরাহ বিদ্যুৎ জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ আইন বাতিল চেয়েছে, বাতিল করা হয়েছে, কিন্তু তার উপরে 2-এর ক ও খ ধারা সংযোজন করে এই আইনের আওতায় যা কিছু করা হয়েছে সব বৈধতা দেওয়া হয়েছে। অর্থাৎ দুর্নীতি করা হয়েছিল, দুর্নীতি করা হচ্ছে, তা চলতে থাকবে। এই যে অবস্থাগুলো তৈরি হলো, সেইটা বহাল রেখে দিল এই সরকারের আমলে। তার মানে কি এই অবস্থাটা চলার জন্যই কি এই সরকারের দরকার ছিল? এটাই হচ্ছে আমাদের কাছে বা আমাদের সবচেয়ে কঠিন এবং গভীরতম প্রশ্ন।